আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল স্বপ্নার মৃত্যুদণ্ড, ঘটনার নৃশংসতা তুলে ধরলেন বিচারক। সন্তোষ জানিয়ে দ্রুত কার্যকরের দাবি রামিসার বাবার। নিম্ন আদালতের রায় উচ্চ আদালতেও বহাল থাকার আশাবাদ আইনমন্ত্রীর। দ্রুত শুনানির জন্য হাইকোর্টে স্পেশাল বেঞ্চ গঠন। আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী। প্রযুক্তি বিপ্লব মোকাবেলায় সর্বস্তরে প্রযুক্তি নির্ভর কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হবে প্রধানমন্ত্রী। মানবিক প্রজন্ম গড়তে নৈতিক শিক্ষার বিকল্প নেই। সংসদের বাজেট অধিবেশন শুরু। শিশু রামিসা, আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ সহ প্রয়াত 16 মন্ত্রী এমপির জন্য শোক প্রস্তাব। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশিন ঠেকাতে বিজিবির সঙ্গে কাজ করছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। ভারতের সঙ্গে কূটনৈতিক চ্যানেলে আলোচনা চলবে স্বরাষ্ট্রমন্ত্রী। এবং উৎসব মুখর পরিবেশে বিসিবির নির্বাচন। সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে এটিএন নিউজের 17 বছরে পদার্পণ নিয়ে রিপোর্ট। তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর উৎসব দিন কামনা। আজ জন্মদিন তোমার। এবারে আসছি বিস্তারিত সংবাদে। রাজধানী পল্লবীতে 8 বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন এ রায় দেন। বিচারক তার পর্যবেক্ষণে বলেন, 2 আসামির অপরাধ সংশোধনযোগ্য নয় এবং তাদের শাস্তি না দিলে আদালত প্রশ্নবিদ্ধ হবে। রিপোর্ট করছেন মনির হোসেন তপু। রায় ঘোষণার নির্ধারিত দিনে সকালে আলোচিত এ মামলার অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে আদালতে হাজির করে পুলিশ। কড়া নিরাপত্তায় তাদের নেওয়া হয় বিচারকের এজলাসে। এর আগে আদালতে আসেন রামিসার পরিবারের সদস্যরা। জনাকীর্ণ আদালতে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করা এ মামলার রায় ঘোষণা করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন। বেলা 11টায় রায় ঘোষণা শুরু করেন বিচারক। প্রায় 1.25 ঘন্টার এই রায়ে রামিসাকে ধর্ষণ ও হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেন। একই সাথে সোহেল রানার 5 লাখ টাকা জরিমানা ও স্বপ্নার 2 লাখ টাকা জরিমানা করেন আদালত। এই মামলার রায় মূলত 4 কার্যদিবসে সম্পন্ন হয়েছে। সেই নিরিখে এটা একটি মাইল ফলক হয়ে থাকবে। এই আসামি আদালতের নিকট 164 ধারা জবানবন্দিও দিয়েছিল এবং মাননীয় বিচারিক আদালতের নিকটও সে নিজেকে দোষ স্বীকার করে অনুকম্পা চেয়েছে। চাঞ্চল্যকর ঘটনার সাথে সংশ্লিষ্ট নিজেই স্বীকার করেছে। যেহেতু সে সাফা সাক্ষী দেয় নাই, তার মানে সে অপরাধী। যে অপরাধী প্রকৃত তার সাজা পেয়েছে, ন্যায় বিচার নিশ্চিত হয়েছে আমি মনে করি। রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন রামিসার পিতা। আমার পরিবার সন্তুষ্ট এবং এই রায়ের পরবর্তী কাছে শুকরিয়া আদায় করি এবং সরকার প্রধানকে আমি ধন্যবাদ জানাই। বিচারক তার রায়ের পর্যবেক্ষণে বলেন, ঘটনার সময় স্বপ্না খাতুন বাড়ির ভেতরে ছিলেন। পর্যাপ্ত সুযোগ থাকা সত্ত্বেও তিনি আসামি সোহেল রানাকে আটকানোর চেষ্টা না করে পালিয়ে যেতে সহায়তা করেছেন। এমনকি হত্যার সময়ও তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা করেছেন সোহেল রানা এবং এই অপরাধে তাকে সহায়তা করেছেন তার স্ত্রী স্বপ্না খাতুন। সমাজের শিশুদেরকে এই ধরনের ঘটনা থেকে রক্ষা করার জন্য এবং মানুষের ভিতরে সচেতনতা সৃষ্টি করার জন্য এইটা একটি দৃষ্টান্তমূলক বিচার এবং দৃষ্টান্তমূলক অপরাধের শাস্তি হিসাবে এটা
আমাদের এই আইনের অঙ্গনে এটা বিরাজ করবে। এদিকে ঘটনার পর প্রধানমন্ত্রী তারেক রহমান 1 মাসের মধ্যে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা দেন। সে অনুযায়ী রেকর্ড 5 দিনে চার্জশিট, 1 জুনে অভিযোগ গঠন এবং মাত্র 1 দিনে 16 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ করে আদালত চলতি মাসের 1 তারিখে বিচারক মাসরুর সালেকিন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। মাত্র 5 কর্মদিবসের মধ্যে রায় ঘোষণা করা হয়। গত 19 মে পল্লবীর মিল্লাত ক্যাম্প এলাকার একটি ফ্ল্যাটে প্রতিবেশী সোহেল রানা নিজের ঘরে নিয়ে যায় রামিসাকে। সেখানে তাকে ধর্ষণের পর অত্যন্ত নির্মমভাবে গলা কেটে হত্যা করে। পরে বাথরুমের বালতি থেকে রামিসার বিচ্ছিন্ন মাথা এবং খাটের নিচ থেকে খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। সেদিন প্রধান আসামি সোহেল রানাকে ফতুল্লা থেকে গ্রেফতার করা হয়। পৃথিবীকে চেনার আগে শিশু রামিসাকে বিদায় নিতে হয়েছে এক নির্মমতার শিকার হয়ে। আদালত আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করেছেন। তবে এই রায়ও কি ফিরে দিতে পারবে সেই শিশুর হাসি, তার স্বপ্ন কিংবা সন্তানের জন্য প্রতিদিন কাঁদতে থাকা বাবা মায়ের বুকের হাহাকার? এই রায়ের মাধ্যমে একটি মামলার শুধুমাত্র সমাপ্তি নয়, বরং শিশুদের নিরাপত্তার জন্য এক কঠিন বার্তা দিয়েছে রাষ্ট্র, যাতে আর কোনো পরিবার এরকম অন্ধকারের মধ্য দিয়ে না যায়। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে বলে আশা করছেন আইনমন্ত্রী। তিনি জানান, মামলাটি দ্রুত শেষ করার আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি। সাজা বহাল থাকলে 3 মাসের মধ্যে রায় কার্যকর সম্ভব। শিশু নির্যাতন মামলার ডেট রেফারেন্স ও আপিল শুনানির জন্য স্পেশাল বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই রায়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। পাশের ফ্ল্যাটে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যাকাণ্ড দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করে। বিচারের দাবিতে রাস্তায় নামে মানুষ, নড়েচড়ে বসে সরকার, বাড়ে বিচারের গতি। 150 বছর আগে ভারতে 1 কার্যদিবসে ফাঁসির রায়ের পর বাংলাদেশে 6 কার্যদিবসে রামিসা হত্যা মামলার রায় হলো, যাকে দৃষ্টান্তমূলক বলছেন আইনমন্ত্রী। আমরা রামিসাকে তার বাবা মার কাছে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু আমাদের যতটুকু করার সেটা আমরা করার চেষ্টা করেছি। 6 কার্যদিবসের মধ্যে আমরা রামিসার মতো এরকম বেদনাদায়ক একটি ঘটনার বিচার করতে সক্ষম হয়েছে। এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম। এই ঘোষিত শাস্তিতে আমরা আপাতত সন্তুষ্ট। আশা করি এটা উচ্চ আদালতে গেলেও এই রায় কার্যকর থাকবে। এর আগে শিশু আসিয়া, রাকিব, রাজন সহ আলোচিত মামলার ফাঁসির রায় হলেও 1 দশকেও তা কার্যকর হয়নি। নারী ও শিশু নির্যাতনের 1.5 লাখ মামলা ঝুলে আছে। আইনমন্ত্রী বলছেন, সে অবস্থা বদলাতে বিশেষ কোর্ট গঠন করা হয়েছে। রামিসা হত্যা মামলার রায় 3 মাসে কার্যকর সম্ভব। আমি যখন রামিসার এই ঘটনার বিষয়ে মাননীয় প্রধান বিচারপতির সাথে কথা বলেছি, উনিও আমাকে বলেছেন এই খোলার পরে এই সমস্ত ডেথ রেফারেন্সগুলো, সব ডেথ রেফারেন্সগুলোই খুব দ্রুত নিষ্পত্তি করার জন্য, যেগুলো আপনারা বললেন, এবং আজকে রামিসা সহ যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব আমরা এটা নিষ্পত্তি করার চেষ্টা করব। আমার প্রত্যাশা আগামী 3 মাসের মধ্যে করা সম্ভব, যদি সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এটাকে প্রায়োরিটি দিয়ে শুনানি করেন। রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য স্পেশাল প্রসিকিউশন টিম গঠন করেছেন অ্যাটর্নি জেনারেল। আমাদের কয়েকটি বেঞ্চই আছে যেগুলো শুধুমাত্র মৃত্যুদণ্ডের মামলা শুনানি করে। তো সেই শুনানিগুলোর মধ্যেই যদি আমরা মনে করি যে কোনো একটা মামলার দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি হওয়া প্রয়োজন অন্য মামলার তুলনায়, তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই মাননীয় প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করতে পারি। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এই রায়ে জনপ্রত্যাশা পূরণ হয়েছে। ভালো কাজের পুরস্কার পাবে পুলিশ। বাংলাদেশের এই বিচারিক ইতিহাসে এবং পুলিশের গ্রেপ্তার এবং তদন্তের কার্যক্রমের ইতিহাসে এটা একটা মাইল ফলক। এভাবেই আমরা ইনশাআল্লাহ জনপ্রত্যাশা অনুযায়ী দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। আমি আজকে পুলিশ বাহিনীকে পুরস্কৃত করার কথা ঘোষণা করেছি। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য সারা দেশে অভিযান জোরদার করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বিশেষ অভিযান পরিচালনার ক্ষেত্রে মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।
হাইকোর্টে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামিদের মৃত্যুদণ্ড দেয়ায় সন্তোষ প্রকাশ করেছেন তার প্রতিবেশী, শিক্ষক ও সহপাঠীরা। এই রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন তারা। জামিল হাসান শান্তর রিপোর্ট। ৮ বছরের ছোট্ট শিশু রামিসা মিরপুরের পল্লবীর এই বাড়িতে পরিবারের সাথে ছিল তার বসবাস। স্কুলের সহপাঠী ও এলাকার সবার কাছেই প্রিয় ছিল রামিসা। রামিসাকে ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী বিক্ষোভ ও মানববন্ধন করে। আদালত আসামিদের মৃত্যুদণ্ড দেওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন মামলার সাক্ষী ও স্থানীয়রা। ওরে ফাঁসি দিছে, আমরা অনেক খুশি হয়েছি। রামিসার আমরা চাই যে ওর খুনিটা যেন খুবই তাড়াতাড়ি ফাঁসি হয়, আর ওমন যেন আর কোনো বাচ্চা ওভাবে যেন না মরে, সেজন্য সরকার যেন খুবই কঠিন একটা ব্যবস্থা নেয়। রাস্তাঘাটে ছেলে মেয়েদের কোনো নিরাপত্তা নাই। বাংলাদেশের হাজারো রামিসার মতো মেয়ে দর্শিত হচ্ছে, তাদের ক্ষেত্রে যাতে এই ধরনের রায়টা বহাল রাখেন। রামিসার স্কুলের শ্রেণীকক্ষেও বিরাজ করছে শূন্যতা। রামিসার সহপাঠীদের কথায় ফুটে ওঠে তাকে হারানোর বেদনা। ও লাস্ট বলে গেছিল আমাদের চকলেট খাওয়াবে, কিন্তু আসলে তার হয়নি। পরের দিন তার ও আসেই নাই। রামিসা খুব ভালো মেয়ে। যখন আমরা শুনছি যে ওর ফাঁসির রায় দেওয়া হবে, তখন আমাদের অনেক খুশি হয়েছে। এরকম যেন আমাদের সামনে কোনো বাচ্চাদের না হয়। রামিসার স্কুলের প্রধান শিক্ষকও দ্রুত রায় বাস্তবায়নের দাবি জানান। নিম্ন আদালতের কাজটা অনেক দ্রুত হয়েছে, যেমন সে ফাঁসির রায়টা দেওয়া হয়েছে, কিন্তু উচ্চ আদালতে ঠিক এইভাবে দ্রুত কাজ করে তাকে ফাঁসি দেওয়া হোক। রায় নিয়ে তালবাহানা করা যাবে না, যত দ্রুত সম্ভব তত দ্রুত এই রায় কার্যকর করতে হবে, তাহলে পপুলার শিক্ষা পরিবার এবং বাংলাদেশের মানুষ খুশি হবে। রামিসার মতো আর কোনো শিশু যেন অকালে প্রাণ না হারায়, তাই রায় দ্রুত বাস্তবায়ন করে দৃষ্টান্ত স্থাপনের দাবি দেশবাসীর। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা। প্রযুক্তিগত বিপ্লব মোকাবেলায় সর্বস্তরে কর্মমুখী প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কারিকুলামে দক্ষতা ভিত্তিক কর্মমুখী শিক্ষার প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সার্টিফিকেট নির্ভর শিক্ষা ব্যবস্থার পরিবর্তে দক্ষতা ভিত্তিক কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বিকল্প নেই। দেশে প্রত্যাশিত পরিবর্তন আনতে সরকার আধুনিক কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। দক্ষতা আর প্রযুক্তিতে গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ শিরোনামে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে কর্মমুখী শিক্ষার প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও শিক্ষামন্ত্রী বলেন, উচ্চশিক্ষাকে সনদ নির্ভর না করে জীবনমুখী শিক্ষা ব্যবস্থা প্রবর্তনই সরকারের লক্ষ্য। জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কারিকুলামে পরিবর্তনের সূচনার মাধ্যমে শিক্ষার্থীদের মানব সম্পদে পরিণত করতে চায় সরকার। আজকে বাংলাদেশে গ্রোয়িং সেক্টর হচ্ছে ইন্ডাস্ট্রি এন্ড একাডেমিক একটা গ্যাপ রয়েছে। এই গ্যাপকে আমাদের অ্যাড্রেস করতে হবে। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী এই ডিবেটকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে যাচ্ছে। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষাক্রমকে সময় উপযোগী ও বাস্তবমুখী করার উদ্যোগ নিয়েছে সরকার। প্রযুক্তি নির্ভর শিক্ষা রাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সক্ষমতা তৈরির অন্যতম নিয়ামক। প্রযুক্তিগত বিপ্লব মোকাবেলায় সার্টিফিকেট নির্ভর শিক্ষা ব্যবস্থার পরিবর্তে বর্তমানে দক্ষতা ভিত্তিক, প্রযুক্তি নির্ভর এবং বাস্তব ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থার গড়ে তোলার মনে হয় কোনো বিকল্প নেই। এমন বাস্তবতায় বর্তমান সরকার অগ্রাধিকার ভিত্তিতে প্রাথমিক পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ স্তর পর্যন্ত শিক্ষা কারিকুলামকে বাস্তব ভিত্তিক, বহুমুখী, কর্মমুখী এবং প্রযুক্তি নির্ভর করার কাজ ইতিমধ্যে শুরু করেছে। সরকার প্রধান বলেন, প্রযুক্তিগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হওয়ার জন্য নৈতিক শিক্ষার বিকল্প নেই। ছাত্র ও যুবশক্তিকে প্রযুক্তি ও জ্ঞান বিজ্ঞানে দক্ষ করা গেলে দেশ উন্নতির শিখরে পৌঁছবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় উন্নয়ন একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাজ নয়, এটি একটি সম্মিলিত যাত্রা। তারুণ্য এবং ছাত্র যুবশক্তিকে যদি প্রযুক্তিতে, জ্ঞানে, বিজ্ঞানে দক্ষ মানব সম্পদে রূপান্তর করা যায়, তাহলে আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি সেদিন হয়তো বেশি দূরে নয় যেদিন
স্বনির্ভর, সমৃদ্ধ, স্বনির্ভর বাংলাদেশ হয়ে উঠতে পারে বিশ্বের কাছে একটি রোল মডেল। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি তাহলে আমাদের যে অগ্রযাত্রা আমরা প্রত্যাশা করি সেই অগ্রযাত্রাকে কেউ ইনশাল্লাহ রুদ্ধ করতে পারবে না। কর্মমুখী শিক্ষা ব্যবস্থার মাধ্যমে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করাই সরকারের লক্ষ্য বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। রাজধানী আদ্দিন হাসপাতালে মারা যাওয়া 6 শিশুর প্রত্যেকের পরিবারকে 80 লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ক্ষতিগ্রস্ত পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে মধ্যস্থতাকারী আইনজীবী শিশির মনির একথা জানিয়েছেন। রাজধানী মগবাজারের আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে গত 27 মে ভোরে কয়েক ঘন্টার ব্যবধানে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে পর্যবেক্ষণে থাকা 6 নবজাতকের মৃত্যু হয়। ঘটনাটি দেশজুড়ে আলোচনার ঝড় তোলে। এ ঘটনায় ইতোমধ্যে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর গঠিত তদন্ত কমিটি। এদিকে আদ্দিন হাসপাতালের আবেদনের প্রেক্ষিতে 9 জুন পর্যন্ত কারণ দর্শানোর নোটিশের জবাব দেওয়ার সময় বাড়িয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এবারে বাজেট অধিবেশন প্রসঙ্গ। ত্রয়োদশ জাতীয় সংসদে শুরু হলো 2026-27 অর্থ বছরের বাজেট অধিবেশন। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সংসদের দ্বিতীয় অধিবেশনে শিশু রামিসা ও প্রয়াত সাবেক এমপি, মন্ত্রী, হুইপ ও গণ্যমান্য ব্যক্তিসহ 16 জনের জন্য শোক প্রস্তাব পাশ করা হয়। এছাড়া সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মন্ত্রীরা। আগামী 11 জুন সংসদে বিএনপি সরকারের প্রথম বাজেট প্রস্তাব আকারে উত্থাপন করবেন অর্থমন্ত্রী। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। শুরু হলো 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী নির্বাচিত নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন। রোববার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বসে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন। শুরুতে ভোলা 1 আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ ও মৌলভীবাজার 2 আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল মতিন সহ 16 জন এমপি মন্ত্রীর মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব পাশ হয়। এছাড়াও রামিসা সহ 4 শিশুর নির্মম মৃত্যুতে পাশ হয় শোক প্রস্তাব। আল্লাহ যেন ওনাদেরকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করেন। দ্বিতীয় অধিবেশনে সংরক্ষিত নারী সদস্যরা প্রথমবারের মতো অংশ নেয় সংসদ পূর্ণতা পেয়েছে বলে মন্তব্য করেন স্পিকার। সংসদ আজ নারী সদস্যদের আগমনের ফলে পূর্ণতা পেয়েছে, তাদেরকে আমি অভিনন্দন জানাই। পরে প্রশ্নোত্তর পর্বে নিজ নিজ এলাকায় বিদ্যুৎ বিভ্রাট নিয়ে মন্ত্রীকে তোপের মুখে ফেলেন এমপিরা। জবাবে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলেন, দেশে বিদ্যুতের কোনো ঘাটতি নেই। আমাদের বিদ্যুতের ঘাটতি নাই। লোডশেডিং এর ডেফিনিশনটা একটু পরিবর্তন করতে হবে। লোডশেডিং সেটাই যেটা আমার বিদ্যুতের সরবরাহ না থাকলে লোডশেডিং হয়, আর যেটা ঝড় বৃষ্টি প্রাকৃতিক কারণে গাছ পড়ে দিয়ে যদি তার ছিঁড়ে যায় সেটা লোডশেডিং না। সেটাকে মেরামত করার জন্য যে সময়টুকু দরকার সেই সময়ের মধ্যে আমরা লোডশেডিং দিতে বাধ্য করে বিদ্যুৎই যায় না সেখানে। এ সময় গ্যাস সরবরাহ পাওয়ার সাপেক্ষে বন্ধ সার কারখানা পুনরায় চালু করা হবে বলে সংসদকে জানান শিল্পমন্ত্রী। গ্যাস প্রাপ্তি সাপেক্ষে এটি চালু করা যেতে পারে, যেটি ন্যাশনাল গ্রিড আছে সেটি থেকে। আর শুধু ফার্টিলাইজার ফ্যাক্টরিগুলির জন্য একটা ডেডিকেটেড নেটওয়ার্ক তৈরির জন্য আমাদের একটি কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। আর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচারের মতো সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে বলে সংসদকে আশ্বস্ত করেন আইনমন্ত্রী। আজকে রামিসার বাবা বলেছেন এই বিচারে উনি সন্তুষ্ট, আমরা তার আস্থার জায়গা ফিরিয়ে দিতে পেরেছি। এর আগে জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির তৃতীয় সভা অনুষ্ঠিত হয়। সভায় বাজেট অধিবেশনের কার্যসূচি নির্ধারণ, সংসদ সদস্যদের জন্য সময় বণ্টন সহ নানা দিক নিয়ে আলোচনা হয়। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।
দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় পুশিন ঠেকাতে তৎপর হয়েছে বিজিবি। কোনোভাবেই যাতে কোনো চক্র পুশিন বা অন্য কোনো উপায়ে মানব পাচার করতে না পারে এ বিষয়ে শক্ত অবস্থানে রয়েছে বিজিবি। রাতভর হ্যান্ড মাইকে সবাইকে সতর্ক করা সহ টহল অব্যাহত রেখেছেন তারা। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সঙ্গে যৌথভাবে কাজ শুরু করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এদিকে অবৈধ পুশিন ঠেকানো ও সীমান্তের বিভিন্ন সমস্যা সমাধানে ভারতের সঙ্গে কূটনৈতিক চ্যানেলে আলোচনা চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট করছেন আশিকুর রহমান। লালমনিরহাটের আদিতমারি, হাতিবান্ধা ও পাটগ্রাম সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৩৩ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবি সদস্যরা দ্রুত ব্যবস্থা নিয়ে তাদের সীমান্তে আটকে দেয়। পরে ভারতীয় সীমান্তরক্ষীরা তাদের নিজ ভূখণ্ডে ফিরিয়ে নেয়। বর্তমানে ওই সীমান্তগুলোতে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় টহল ও নজরদারি জোরদার করা হয়েছে এবং সজাগ থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। শেরপুরের নালিতাবাড়ি সীমান্তেও পুশ ইনের একটি চেষ্টা ব্যর্থ হয়েছে। সূত্র বলছে, সীমান্তের কাছে কয়েকজনকে জড়ো করা হলেও বিজিবির সতর্ক অবস্থান এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তাদের বাংলাদেশে প্রবেশ করানো সম্ভব হয়নি। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় জনসচেতনতা বাড়াতে সভা ও মাইকিং কার্যক্রম চালানো হচ্ছে। মেহেরপুরের গাংনী সীমান্তে নারী ও শিশুসহ কয়েকজনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা রুখে দেয় বিজিবি ও স্থানীয় গ্রামবাসী। বিজিবির দাবি, প্রতিরোধের মুখে বিএসএফ শেষ পর্যন্ত তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয়। এদিকে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সঙ্গে যৌথভাবে কাজ শুরু করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। সীমান্ত এলাকায় নিয়মিত টহল, সন্দেহজনক গতিবিধি পর্যবেক্ষণ এবং তথ্য সংগ্রহের কাজ চলছে। পাশাপাশি পুশিনের সঙ্গে জড়িত থাকতে পারে এমন বাংলাদেশি দালালদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতাও জোরদার করা হয়েছে। এছাড়া জামালপুর, সিলেটসহ দেশের অন্যান্য সীমান্তেও পুশ ইন ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, ভারত থেকে অবৈধ পুশিন ঠেকাতে শক্ত অবস্থানে রয়েছে বাংলাদেশ। সীমান্তের বিভিন্ন সমস্যা সমাধানে ভারতের সঙ্গে কূটনৈতিক চ্যানেলে আলোচনা চালিয়ে যাওয়া হবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা ডিপ্লোম্যাটিক চ্যানেলে এগুলো আলাপ আলোচনা করে সমাধানের চেষ্টা করছি এবং আমাদের বর্ডার গার্ড তারা সতর্ক আছে। আমরা সমস্ত অবৈধ পুশিনের চেষ্টাকে আমরা বাধা দেব ইনশাআল্লাহ। পারস্পরিক সহযোগিতা ও আলোচনার মাধ্যমে সীমান্ত সংক্রান্ত সব ইস্যুর গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করা হবে বলেও জানান তিনি। ইনশাআল্লাহ। আশিকুর রহমান, এটিএন বাংলা। পারিবারিক বন্ধনে দেশের প্রথম সংবাদভিত্তিক চ্যানেল এটিএন নিউজের 17 বছর ধরে পথ চলার সবচেয়ে বড় শক্তি বলে মন্তব্য করেছেন এটিএন নিউজ ও এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। সকালে এটিএন নিউজের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে তিনি এ মন্তব্য করেন। একই সঙ্গে দেশের স্যাটেলাইট চ্যানেলগুলোকে পে চ্যানেলে রূপান্তরের জন্য সরকারের সহায়তা কামনা করেন ডক্টর মাহফুজুর রহমান। জিএম তসলিমের রিপোর্ট। দেশের প্রথম সংবাদভিত্তিক চ্যানেল এটিএন নিউজ গৌরবের 16 পেরিয়ে পা রাখল 17 বছরে। বাংলার 24 ঘন্টা এই স্লোগানে দীর্ঘ পথ চলার এই আনন্দ এটিএন পরিবারের প্রতিটি সদস্যের মাঝে। হাসি, আনন্দ, স্মৃতিচারণ সহ নানা আয়োজনে উদযাপন করা হলো এটিএন নিউজের প্রতিষ্ঠাবার্ষিকী। আজকের আকাশে অনেক তারা, দিন ছিল সূর্যে ভরা। সারাদিন ধরেই চিল উৎসব মুখর পরিবেশ। নিউজ চ্যানেলের প্রতিদিনের ব্যস্ততা তো আছেই, এর মাঝেই ফুল আর কেক নিয়ে শুভেচ্ছা জানাতে এটিএন নিউজের কার্যালয়ে আসেন নানা শ্রেণী পেশার মানুষ। শুভেচ্ছা জানাতে আসেন এটিএন নিউজ ও বাংলার পরিচালক মণ্ডলী, বিজ্ঞাপনদাতা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও শুভানুধ্যায়ীরা। আমার কাছে মনে হয় স্ক্রিপ্টিং, রাইটিং এবং যারা আমাদের নিউজ এডিটররা আছেন এবং যারা ভয়েস দেন প্রত্যেকেরই অত্যন্ত চমৎকার। নানা রকম চ্যালেঞ্জের মধ্যে কিন্তু আপনারা কোথাও কিন্তু আমাদের ছেড়ে যাননি। নিউজ চ্যানেল হিসেবে স্বকীয়তা বজায় রেখে জনগণের হৃদয়ে জায়গা করে নেয়া এটিএন নিউজ আগামীতেও গণমাধ্যম হিসেবে নিজেদের অবস্থান অক্ষুণ্ণ রাখবে, এই প্রত্যাশার কথা জানান সবাই।
সবার আগে সর্বশেষ সঠিক সংবাদ এই মন্ত্রে পথ চলাটা কঠিন হলেও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তা সম্ভব করেছেন এটিএন নিউজের সংবাদকর্মীরা। আগামীতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের দৃঢ় প্রত্যয় সবার কণ্ঠে। এটিএন নিউজকে ভালোবাসবো, একসাথে আমরা থাকবো এবং নিশ্চয়ই আপনার স্বপ্ন আমাদের স্বপ্ন এবং সবার স্বপ্ন সেটা পূরণ হবে। তীব্র প্রতিযোগিতায় সগর্বে টিকে থাকা যায় তখনই যখন এর পেছনে থাকে পারিবারিক বন্ধন। এটিএন নিউজের এই বন্ধন আরও সুদৃঢ় রাখার আহ্বান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের। 16 বছর যাবৎ এইখানে কাজ করে যাচ্ছেন, বেশিরভাগই 16 বছর প্রায় হয়ে গেছে অনেকেরই এই চ্যানেলের সঙ্গে। তো আমি সবাইকে বলবো যে চ্যানেলটাকে নিজের মনে করে এগিয়ে যান। একই সঙ্গে দেশের স্যাটেলাইট চ্যানেলগুলোর টিকে থাকার স্বার্থে পে চ্যানেল প্রতিষ্ঠায় উদ্যোগী হতে সরকারের কাছে দাবি জানান তিনি। আমি আশা করব যে যারা কেবল অপারেটর আছে তাদেরকেও বলবো যে আপনারা সরকারকে সহযোগিতা করে এই চ্যানেলটাকে পে চ্যানেলের উন্নতি করতে পারলে আমার মনে হয় খুব ভালো হবে, আর আমরা খুব স্বচ্ছন্দে চলতে পারবো। যদি এই পে চ্যানেল থেকে যদি আমরা 2-3 কোটি টাকা পাই তাহলে কিন্তু এই বেতন দেওয়া বা অন্যান্য যে সমস্যাগুলি আছে এটা আর থাকবে না। একটা পে চ্যানেল করতে গেলে অনেক টাকার প্রয়োজন, তা জানি না এটা সরকার কতখানি আমাদের সহযোগিতা করবে, কিন্তু আশা করি আমার মনে হয় আমাদের মন্ত্রী মহোদয় হয়তো বা উনি এটা বুঝবেন, বোঝার পর হয়তো বা আমাদেরকে এই ব্যাপারে সাহায্য করবেন। আনুষ্ঠানিক আয়োজন শেষ হলেও সারাদিন ধরেই উৎসব মুখর ছিল এটিএন নিউজের সংবাদ বিভাগ। ছবি তোলা আর আনন্দ ভাগাভাগির মধ্য দিয়েই নতুন উদ্যমে আগামীর পথ চলার প্রেরণা খুঁজে নিয়েছেন তারা। জি.এম. তসলিম, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচনে পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এর আগে সবচেয়ে বেশি 73 ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন তিনি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সকাল 10টায় ভোট গ্রহণ শুরু হলে চলে বিকেল 4টা পর্যন্ত। তামিম ইকবাল ছাড়াও ক্লাব ক্যাটেগরিতে পরিচালক নির্বাচিত হয়েছেন সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মাসুদুজ্জামান, ফয়সাল ইয়াসির আশিক, ফাহিম সিনহা, শানিয়ান তানিম, শফিক আহমেদ সালাম, আসিফ রাব্বানি, মির্জা ইয়াসির আব্বাস, রফিকুল ইসলাম বাবু ও ডক্টর সরকার মাহবুব আহমেদ শামীম। এছাড়া বরিশাল থেকে মিজানুর রহমান, খুলনা থেকে শান্তনু ইসলাম ও তুহিন নির্বাচিত হন। দর্শক, এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি নির্বাচন নিয়ে ব্রিফিং চলছে। সেখানে বক্তব্য রাখছেন নবনির্বাচিত বিসিবি সভাপতি তামিম ইকবাল। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। আচ্ছা, প্রথমে আমি একটু ভাইস প্রেসিডেন্ট নিয়ে জিনিসটা একটু ক্লিয়ার করি। জিনিসটা অ্যাকচুয়ালি আমি প্রস্তাব দিয়েছিলাম বোর্ডে। আমি একটা জিনিস আমার যে বোর্ড মেম্বাররা ছিলেন তো ওনাদের কাছে একটা জিনিস বলেছিলাম যে দেখেন, আমাদের গঠনতন্ত্রতে 2 জন ভাইস প্রেসিডেন্ট দিতে পারি আমরা, বাট এটাতে পাস্টের যে এক্সপিরিয়েন্স এটাতে অনেকের নিজেদের মধ্যে একটা ইগো চলে আসে বা একটা ফাইট চলে আসে। অনেকে হতে চায় যদি ইলেকশন হয় নিজেদের মধ্যে অনেক সময় মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। সো আমি চাই না যে এই ধরনের কোনো জিনিস হোক। আমি এটা প্রস্তাব দিয়েছিলাম যে এখন একজন ভাইস প্রেসিডেন্ট, যে ভবিষ্যতে আরেকজনকে যে আমরা নেব না তা না, কিন্তু এই কথাটাই আমি বোর্ডে বলে নিয়েছি যে আপাতত আমরা একজনকে নিয়ে আগাবো। যদি আমাদের প্রয়োজন মনে করি আর বোর্ড যদি মনে করে যে আমাদেরকে আরেকজনকে নিয়োগ দিতে হবে, তাহলে আমরা অবশ্যই ইন ফিউচার এটা নিয়ে চিন্তা করবো। বাট আপাতত বোর্ড এটাতে এগ্রি করেছে। তো যেহেতু ওনারা এগ্রি করেছেন, আমরা আর এখানে ফাহিম সিনহাকে সবাই একসাথে মিলে আমরা এটা এগ্রি করেছি। সো এই কারণে ফাহিম সিনহা। সেকেন্ডলি ভাই আমি একটু কথাটা শেষ করি, এরকম করি। সো সেকেন্ড যে কোয়েশ্চেনের কথাটা আপনি বলেছেন, অবশ্যই যে অনেকে অনেক ধরনের ট্যাগ দিচ্ছে, এটা অবশ্যই তাদের ব্যক্তিগত অপিনিয়ন। দেখি বাপের দোয়ার থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কি পারি ভবিষ্যতে।
অর্থনীতির বিকাশের স্বার্থে জবাবদিহিতামূলক বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পরামর্শ দিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। ব্যাংকিং খাতের সুশাসনে গণমাধ্যমের ভূমিকা নিয়ে ইআরএফ আয়োজিত সভায় মন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক শৃঙ্খলা নিশ্চিতে গণমাধ্যমকে আরও সক্রিয় হওয়ার তাগিদ দেন তিনি। এ সময় ব্যাংক খাতে সুশাসনের সাথে দেশের অর্থনীতি জড়িত, তাই এ খাতে সুশাসন নিশ্চিতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা রাখার কথাও বলেন মন্ত্রী। রাষ্ট্র যদি সুশাসন নিশ্চিত না করতে পারে বা সমাজ যদি না পারে, রাজনৈতিক প্রক্রিয়া যদি না পারে, তাহলে শুধু বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে গণমাধ্যমের উপস্থিতির কারণে একটা সুন্দর ব্যাংকিং খাতে সুশাসন বিরাজ করবে, এটা তো আশা করা যায় না। অতএব এই মুহূর্তে ব্যাংকিং খাতে সুশাসনের ক্ষেত্রে গণমাধ্যম যে ভূমিকাটুকু রাখতে পেরেছেন, এটুকুই যেমন আমাদের সম্পদ, যা তারা পারছেন না, তা কিন্তু জাতীয় ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করার যে ঘাটতি রাজনৈতিক প্রক্রিয়া রয়েছে, তারই প্রতিফলন। বিএনপি সরকারে 100 দিনের কর্মকাণ্ডে নতুনত্ব আছে, যা আশা জাগানিয়া। তবে কোনো কোনো মন্ত্রীর বিতর্কিত বক্তব্যের বিষয়ে সরকারের নীরবতা হতাশাজনক বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সরকারের 100 দিন সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি বিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়ন পর্যবেক্ষণ শীর্ষক গবেষণায় এসব তথ্য তুলে ধরেছে সংস্থাটি। রাজধানী ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়েও পর্যবেক্ষণ দেয় টিআইবি। জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট সকল আন্তর্জাতিক চুক্তি সংসদে আলোচনা হওয়াটা অপরিহার্য, সেটি হওয়া উচিত এবং এটা উন্মুক্ত করা উচিত। উন্মুক্ত হয়েছে, অফিসিয়ালি হয় না, কিন্তু লিকড হয়েছে, ডকুমেন্ট মানুষের হাতে অলরেডি আছে। মোটা দাগে তো আমরা সবাই জানি এখানে বাংলাদেশ যা অর্জনের সম্ভাবনা তার তুলনায় অনেক বেশি আমাদেরকে কম্প্রোমাইজ বা স্যাক্রিফাইস করতে হচ্ছে বা আমাদের ক্ষতি হওয়ার ঝুঁকি সৃষ্টি হয়েছে, যেটি কোনো দেশ তার থেকে সরে এসছে। আমরা কেন পারবো না? যদি এরকম সুযোগ থাকে আমাদের সেটা প্রয়াস করতে হবে। অর্থনৈতিক মন্দার কঠিন চ্যালেঞ্জ এবং পাহাড় সমান ঋণের বোঝা মাথায় নিয়ে এবারের বাজেটে শুধু বরাদ্দ বাড়ালেই চলবে না, প্রয়োজন ব্যয় দক্ষতা। বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দকৃত অর্থ প্রকৃত দাবিদারের কাছে পৌঁছেছে কিনা তা তদারকি করতে হবে। পাশাপাশি উপকারভোগীরা প্রাপ্ত অর্থ কোন কাজে ব্যবহার করবে সেটারও সুস্পষ্ট দিক নির্দেশনা থাকা প্রয়োজন। মুশফিকুর রহমানের রিপোর্ট। জীর্ণশীর্ণ বস্তিতে বসবাস করা এই মানুষগুলোর কেউ দিনমজুর, কেউ বা আবার অন্যের বাসাবাড়িতে কাজ করে কোনো মতে দুমুঠো আহার জোগান। তবে ফ্যামিলি কার্ড পেয়ে হতদরিদ্র এবং স্বল্প আয়ের এই মানুষগুলোর টানাপোড়েনের সংসারে কিছুটা স্বস্তি তৈরি হয়েছে। মাসিক অতিরিক্ত 2500 টাকা শিশুদের শিক্ষা এবং স্বাস্থ্য সুরক্ষায় ব্যয় করছেন উপকারভোগী পরিবার। আমরা পাইছি ফ্যামিলি কার্ড 3 বার, কিন্তু আমাদের অনেক উপকার হয়েছে। আমি বাসায় কাজ করি ভাইয়া, 3 বার পাইছি ভাইয়া 2500। এই টাকাতে বাচ্চা করে নিয়ে ভাড়া করাইছি, খাওয়া দাওয়া করছি। কিন্তু মুদ্রার অপিঠও আছে রাজধানীর করাইল বস্তিতে। নাম জমা দিলেও ফ্যামিলি কার্ড মেলেনি অনেক অসহায় দরিদ্র পরিবারের। নাম দিছি অথচ আমার নাম আসে নাই। 2500 টাকা পাইলে আমার অনেক উপকার হইতে। এই বয়সে কেউ কাজেও নিতে চায় না। যারা মনে করেন খাইতে পারে পড়তে পারে হ্যারই পাইছে। আর আমি যে বিধবা, আমি একটা বিধবা কার্ডও পাই নাই, একটা ফ্যামিলি কার্ডও পাই নাই। নতুন অর্থ বছরে প্রায় 83 লাখ মানুষ ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের সুবিধা ভোগ করবে, যাদের পেছনে সরকারের ব্যয় হবে প্রায় 13,500 কোটি টাকা। এর মধ্যে নতুন করে ফ্যামিলি কার্ডের সুবিধা পাবে প্রায় 41 লাখ এবং কৃষক কার্ডের আওতায় থাকবে আরও প্রায় 42.5 লাখ মানুষ। প্রতিবন্ধী উপকারভোগীদের সংখ্যা বাড়ছে প্রায় 3.5 লাখ। ভাতা দ্বিগুণ হচ্ছে জটিল রোগে আক্রান্তদের। মা ও শিশু সুরক্ষা কর্মসূচিতে বছর জুড়ে ভাতা বাড়বে প্রায় 100 কোটি টাকা। এছাড়া বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতাও বাড়ছে। এ খাতে প্রায় 8,500 কোটি টাকা বরাদ্দ দেবে সরকার। এছাড়া মাসিক 50 টাকা করে বাড়ানো হয়েছে বয়স্ক ও বিধবা ভাতা। নতুন অর্থবছরে জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের পেছনে সরকারের ব্যয় ধরা হয়েছে 237 কোটি টাকা। ধর্মগুরুদের দেয়া হবে 1082 কোটি টাকা। থাকছে কর্মহীন শ্রমিকদের জন্য 5000 টাকা করে 22 কোটি টাকার নতুন বরাদ্দ।
তবে কেবল বরাদ্দ থাকলেই চলবে না, তা বন্টনে অব্যবস্থাপনা দূর করার পরামর্শ দেন অর্থনীতিবিদ ও সমাজকর্মীরা। প্রকৃত হতদরিদ্র ও স্বল্প আয়ের মানুষের মধ্যে বরাদ্দের টাকা ঠিকমতো পৌঁছাচ্ছে কিনা তা নিশ্চিত করার তাগিদ দেন তারা। সুবিধাভোগী চিহ্নিত করা, এখানে দুর্বলতা থাকে। কারা, যাদের পাওয়ার কথা ওরা পাচ্ছে কিনা। সামাজিক সুরক্ষায় এই কৌশলী চিন্তার একটা প্রয়োজন আছে, চিহ্নিত দুর্বলতাগুলো বাদ দেওয়ার একটা প্রয়োজন আছে, আর নিবিড়ভাবে মনিটরিং, বিশেষ করে যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এগুলো নিয়ে তো বেশ উৎসাহ তৈরি হয়েছে। এখানে খুবই প্রয়োজন যে ইন্ডিপেন্ডেন্ট মনিটরিংটা দরকার। বরাদ্দ যোগানটা আছে কিনা, অর্থের যোগানটা, ব্যয় দক্ষতা কিন্তু সবচেয়ে জরুরি আজকে বাজেটে। সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দকৃত অর্থ ব্যয়ে স্বচ্ছ এবং নিরপেক্ষ ভূমিকা রাখতে পারলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ব্যাপক উন্নয়ন সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বাজেট আসে, বাজেট যায়, বরাদ্দ হয়, তবে নিম্ন এবং মধ্যবিত্তের ভাগ্যের পরিবর্তন কতটা ঘটে সেই প্রশ্ন কিন্তু থেকেই যায়। তারেক রহমান সরকারের প্রথম বাজেট সব শ্রেণী পেশার মানুষের মধ্যে আশার আলো জ্বালাবে, নাকি নিম্ন ও মধ্যবিত্তের ওপর চাপ আরও বাড়বে, এটাই এখন দেখার বিষয়। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানে চলমান সংঘাত অবসানে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করেছে পাকিস্তান। এ প্রেক্ষাপটে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি ইরান সফরে গেছেন। তিনি দেশটির সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির কাছে বিশেষ চিঠি নিয়ে গেছেন বলে জানিয়েছে আল জাজিরা। তেহরানে পৌঁছে মোহসিন নকভি ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমেনির সঙ্গে বৈঠক করেন। সামাজিক মাধ্যমে জানিয়েছেন, নকভি জানান বৈঠকে আঞ্চলিক সর্বশেষ পরিস্থিতি এবং অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে। স্বাস্থ্য খাতে মোট জাতীয় বাজেটের অন্তত ৮% বেশি বরাদ্দ রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরের উত্তরের আমির সেলিম উদ্দিন। রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনা ও ফ্যাসিস্ট পুনর্বাসনের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধনে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, স্বাস্থ্য খাতের লাগামহীন দুর্নীতি, অব্যবস্থাপনা ও রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে বর্তমান সরকারকে। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল স্বপ্নার মৃত্যুদণ্ড, ঘটনার নৃশংসতা তুলে ধরলেন বিচারক। সন্তোষ জানিয়ে দ্রুত কার্যকরের দাবি রামিসার বাবার। নিম্ন আদালতের রায় উচ্চ আদালতেও বহাল থাকার আশাবাদ আইনমন্ত্রী। দ্রুত শুনানির জন্য হাইকোর্টে স্পেশাল বেঞ্চ গঠন। আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী। প্রযুক্তি বিপ্লব মোকাবেলায় সর্বস্তরে প্রযুক্তি নির্ভর কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হবে প্রধানমন্ত্রী। মানবিক প্রজন্ম গড়তে নৈতিক শিক্ষার বিকল্প নেই। সংসদে বাজেট অধিবেশন শুরু। শিশু রামিসা, আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ সহ প্রয়াত 16 মন্ত্রী এমপির জন্য শোক প্রস্তাব। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশিন ঠেকাতে বিজিবির সঙ্গে কাজ করছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। ভারতের সঙ্গে কূটনৈতিক চ্যানেলে আলোচনা চলবে স্বরাষ্ট্রমন্ত্রী। এবং উৎসবমুখর পরিবেশে বিসিবি নির্বাচন। সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।